আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের অতিথি হিসেবে আছেন পক্ষ থেকে মনোজ দাস। সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছে এখনকার প্রতিবেদন। বিষয় ভারত বাংলাদেশ সম্পর্কে আবার কি টানাপোড়েনের ইঙ্গিত দেখা যাচ্ছে? দেখা গিয়ে থাকলে সেটা কি ও কেন? সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নয়াদিল্লিতে একটি দীর্ঘ মিটিং করেছেন ভারতে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে। সেখানে যে আলোচনা হয়েছে, স্বাভাবিকভাবেই সেটা জ্বালানি সরবরাহ, জল চুক্তি ও বাণিজ্য নিয়ে কথা। কিন্তু তার বাইরে আর কিছু? ভারত যে কিছু বিষয়ে বাংলাদেশের ওপর এই মুহূর্তে খুব একটা খুশি নয়, এমন একটা কথা শোনা যাচ্ছে। সেটা কি ঠিক? এই নিয়ে দু চার কথা। নয়াদিল্লির সাউথ ব্লকের রুদ্ধদ্বার বৈঠক থেকে শুরু করে ঢাকার সচিবালয়, সর্বত্রই এখন একটি প্রশ্ন: বাংলাদেশ ভারত সম্পর্কের বরফ কি গলছে, নাকি নির্বাচনের সময় ও তার পরে গত কিছুদিন ধরে বরফ গলার যে পর্বটা একটু করে শুরু হয়েছিল, সেটা কি আবার শক্ত হয়ে যাচ্ছে? গত কয়েকদিন ধরে দিল্লির সাউথ ব্লকে যে পর্দা ঘেরা আলোচনা চলছে, তার উত্তাপ এখন ঢাকা পর্যন্ত পৌঁছেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের হাই কমিশনারের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন। এটা কিন্তু খুব একটা স্বাভাবিক নয়। এবং এই বৈঠকের পরেই এমন খবর আসছে যে এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই, সম্ভবত প্রথম সপ্তাহেই, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান তিনি আসছেন নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবার জন্যে। সরকারিভাবে হাই কমিশনারের সঙ্গে দীর্ঘ বৈঠক করার পরেই কিন্তু এই বৈঠককে দ্বিপাক্ষিক স্বার্থ বলা হলেও আমরা জানি এর ভেতর লুকিয়ে আছে গঙ্গা জল চুক্তির জটিল পাটিগণিত, বাণিজ্যের কঠিন শর্ত, আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ। আজ আমরা আলোচনা করব কেন শুধু ভারত নয়, গোটা বিশ্ব এখন ঢাকার ওপর এক ধরনের অদৃশ্য চাপ তৈরি করছে এবং তারেক রহমান সরকার সেই চাপ সামলাতে কতটা প্রস্তুত। শুরুটা করি জল দিয়ে। 19শে ডিসেম্বর 2026 তারিখটা মনে রাখবেন, কারণ 30 বছর আগে শেখ হাসিনার সঙ্গে ভারতের স্বাক্ষরিত গঙ্গা জল চুক্তির মেয়াদ সেদিনই শেষ হচ্ছে। ভারত এবার এই চুক্তিতে আমূল পরিবর্তন চাইছে। কি সেই পরিবর্তন? এক, সময়সীমা ভারত এবার 30 বছরের লম্বা চুক্তিতে যেতে নারাজ। দিল্লি চাইছে 15 থেকে 20 বছরের ছোট মেয়াদি চুক্তি। কারণটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে পানির স্তর কমে গেলে চুক্তিটি দ্রুত পর্যালোচনা করা যাবে। দ্বিতীয়ত, ফরাক্কা ও কলকাতা বন্দরের নাব্যতা। ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে কলকাতা বন্দরের নাব্যতা রক্ষার জন্য তাদের গঙ্গার উপরের দিকে আরো জল প্রয়োজন। পশ্চিমবঙ্গের সেচ চাহিদাও আগের চেয়ে অনেক বেড়েছে। তৃতীয়ত, বাংলাদেশ আবার একটা পাল্টা চাল দিচ্ছে। তারা ঢাকা চাইছে একটি গ্যারান্টি ক্লজ, অর্থাৎ উজানে পানি যতই কমুক বাংলাদেশ যেন তার নির্দিষ্ট অংশটি পায়। এটা একটা বাংলাদেশ চাপ দিচ্ছে। ভারত এখন এই জল চুক্তিকে দর কষাকষির বড় হাতিয়ার বা লিভারেজ হিসেবে ব্যবহার করছে। সহজ কথায় দিল্লি যেন বলছে, রাজনীতিতে আমাদের সাথে সম্পর্ক ভালো রাখলে জলের কলটা খোলা থাকবে, না হলে সে কলটা বন্ধ হয়ে যেতে পারে, কিংবা কলে ঠিক যথেষ্ট পরিমাণ জল নাও আসতে পারে। জলের পর আসা যাক বাণিজ্যে। আগামী নভেম্বর 2026-এ বাংলাদেশ স্বল্পোন্নত দেশ বা লো ডেভেলপড কান্ট্রি থেকে উপরের স্তরে চলে যাবে। এর মানে হলো
বা এটা পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশ যে শুল্কের সুবিধা পায়, মানে শুল্ক মুক্ত সুবিধা পায় ইউরোপের দেশগুলোতেও, তাই এবং ভারতেও পায় সেই সুবিধাটা বন্ধ হয়ে যাবে। শুল্ক মুক্ত বাণিজ্যের সুবিধা বন্ধ হয়ে যাবে। এই বিপদ কাটাতে ভারত প্রস্তাব দিয়েছে সেপা, মানে কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টের, ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্বের একটা চুক্তিতে স্বাক্ষর করতে হবে ব্যাপকভাবে। এই ধরনের ব্যাপক চুক্তি কিন্তু আমেরিকার সাথে স্বাক্ষর করেছে বাংলাদেশ এই ইউনূস সরকারের আমলে, এবং সেই চুক্তিতে কিন্তু সায় ছিল তারেক রহমান সরকার, বিএনপির সরকার নয়, বিএনপির সায় ছিল, কারণ সরকার তো তখনও তৈরি হয়নি, জামাতেরও সায় ছিল। ভারত চাইছে বাংলাদেশ তাদের বিনিয়োগের 100% আইনি সুরক্ষা, মানে ভারতের শিল্পপতি, ভারত সরকার বাংলাদেশে যে বিনিয়োগ করবে তার 100% আইনি সুরক্ষা দিতে হবে, যাতে মানে ভবিষ্যতে কোনোদিন ওই দেশের অভ্যন্তরীণ রাজনীতির চাপে এই সমস্ত প্রকল্প যাতে বিপদে না পড়ে। এছাড়া সেবা খাতে, সার্ভিস সেক্টর, ব্যাংকিং, আইটি ইত্যাদিতে ভারতীয় কর্মীরা যাতে সহজে বাংলাদেশে যেতে পারে সেইটা চাইছে। ঢাকা ভয় পাচ্ছে কি? ঢাকা ভয় পাচ্ছে যে এই চুক্তি হলে ভারতের বড় কোম্পানিগুলো বিনিয়োগ করবে ঠিকই, তাতে বাংলাদেশের শিল্প বিনিয়োগ বাড়বে, উন্নত হবে, অর্থনীতি মজবুত হবে, কিন্তু এর ফলে বাংলাদেশের বাজার দখল করে নেবে ভারত। কিন্তু আবার চুক্তি না করলে বাংলাদেশকে রপ্তানিতে 10 থেকে 15% অতিরিক্ত শুল্ক গুনতে হবে। জয়শঙ্করের টেবিলে এই বাণিজ্যের ফাইলটি এখন একটি স্রেফ অর্থনৈতিক দলিল নয়, এটি ঢাকার ওপর দিল্লির একটি অর্থনৈতিক চাপের পরোক্ষ হাতিয়ার। এরপর আছে দুদেশের মধ্যে যাতায়াত ও ট্রানজিট সুবিধার বিষয়গুলো। এই ব্যাপারে যেসব কাজ চলছিল ভারতের পক্ষ থেকে বাংলাদেশে ইউনূসের আমলে, সেখানে পূর্ণচ্ছেদ পড়ে গেছে। ভারত বাংলাদেশ দুদেশের পারস্পরিক স্বার্থ আছে কিন্তু এই চুক্তিগুলো সবগুলোতে। দুদেশই চায় প্রজেক্ট চালু করতে, কিন্তু ভারত চায় এই সব প্রজেক্টে বাড়তি সুরক্ষা ক্লজ, যাতে ভবিষ্যতে দেশের অভ্যন্তরীণ রাজনীতির চাপ এইসব প্রজেক্টে না পড়ে। কারণ দুদিন পরে আবার বাংলাদেশ থেকে দাবি উঠতে পারে ভারতের এই সব চুক্তি বাতিল করো, অথচ তখন একটা ভালো পরিমাণ টাকা যদি সেখানে বিনিয়োগ হয়ে যায় তখন ভারতেরও বিপদে পড়তে হয়। এবার আসি আসল রাজনৈতিক বোমাটিতে। সেটা কি? গত কয়েক মাসে শুধু দিল্লি নয়, ওয়াশিংটন, ব্রাসেলস, এমনকি জাতিসংঘ থেকেও বারবার একটি দাবি উচ্চারিত হচ্ছে, সেটা হচ্ছে ইনক্লুসিভ পলিটিক্যাল অ্যাটমসফিয়ার বা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি। সমস্ত গণতান্ত্রিক দলের অংশগ্রহণের মধ্য দিয়ে যে রাজনীতি দেশের, সেই রাজনীতি সেই রাজনীতিকে ফিরিয়ে আনতে হবে বাংলাদেশে। কেন বিশ্বজুড়ে এই দাবি? কারণটা হলো ধর্মীয় মৌলবাদ। বাংলাদেশে জামাত সহ মৌলবাদী রাজনীতির বাড়বাড়ন্ত হয়েছে গত 1.5-2 বছর ধরে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশের মতো একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রে যদি বড় কোনো রাজনৈতিক পক্ষকে, আওয়ামী লীগের মতো দলকে, আরো পরিষ্কারভাবে বলতে গেলে পুরোপুরি মাঠের বাইরে রাখা হয়, তবে সেখানে এক ধরনের রাজনৈতিক শূন্যতা বা ভ্যাকুয়াম তৈরি হয়। আর ইতিহাসে দেখা গেছে এই শূন্যতা পূরণ করে কট্টরপন্থী ধর্মীয় শক্তি। বিশ্বের শক্তিশালী দেশগুলো চায় না বাংলাদেশ কোনো আফগানিস্তান বা অন্য কোনো কট্টরপন্থী রাষ্ট্রে, ইরান, তাতে পরিণত হোক। তারা মনে করে আওয়ামী লীগের মতো একটি ধর্মনিরপেক্ষ, বাস্তবে খুব বেশি না হলেও অন্তত কাগজে কলমে দলকে রাজনীতিতে স্পেস দিলে মৌলবাদী শক্তির উত্থান ঠেকানো সম্ভব। অর্থাৎ দিল্লি এখানে একা নয়। আওয়ামী লীগের পুনর্বাসনের দাবি এখন একটি আন্তর্জাতিক প্রেসার পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। দেশের ভেতর ও বাইরের চাপ তারেক রহমানের সরকারের শিরোপীড়ার কারণ হয়ে উঠেছে
এই বিশেষ বিষয়টি নিয়ে। 24শে জুলাই অভ্যুত্থানের সঙ্গে বিএনপি জড়িত ছিল। তখন খুব কষে বিএনপি ও ফ্যাসিস্ট বলে আওয়ামী লীগকে গালি দিয়েছে। বিএনপির দলীয় আদর্শ সেটাও মোটামুটি খিচুড়ি ধরনের, যেমন কিছু সেখানে মুক্তিযুদ্ধের পক্ষেও আছে, বিপক্ষেও আছে, তাতে ধর্মীয় ধর্মীয় ভাবনা যুক্ত আছে, আবার ধর্মীয় ভাবনা বিমুক্তও আছে ইত্যাদি। তো এর মধ্যে জামায়াতি যে অংশ আছে, অর্থাৎ ওই ধর্মীয় দল, তারা কিন্তু কম শক্তিশালী নয়। বিএনপির ভেতরের যে গোষ্ঠী, তারা আওয়ামী লীগের পুনর্বাসন হোক চায় না, আবার জাতীয়তাবাদী অংশ চায় জামাতি আদর্শের প্রসার রুখতে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরতে দেয়া উচিত। তারেক রহমান কোন পথে যাবেন? তারেক রহমান সরকার কি পর্দার আড়ালে কোনো বড় খেলা খেলছে? বর্তমানে দেশে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচার বা দলকে নিষিদ্ধ করার জন্য যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অধ্যাদেশ বা অন্যান্য আইনি ব্যবস্থা আছে, সেগুলো কিন্তু এখনো সংসদে পাস হয়নি। নিয়ম অনুযায়ী অধ্যাদেশ বা অর্ডিন্যান্সের মেয়াদ থাকে সীমিত। সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন থেকে 30 দিনের মধ্যে পাস করাতে হবে, নইলে সেগুলো এমনিতেই মৃত্যু ঘটবে। যদি সরকার ইচ্ছে করে এগুলো সংসদে পাস না করে এবং এর মেয়াদ শেষ হয়ে যেতে দেয়, তবে আইনগুলো আপনা আপনি কিন্তু অকার্যকর হয়ে যাবে। প্রশ্ন হলো, তারেক রহমান কি দিল্লির এবং আন্তর্জাতিক চাপ সামলাতে এই সাইলেন্ট কিলিং বা নীরব যে হত্যার তার পথ খুঁজছেন, নীরব হত্যা অধ্যাদেশগুলোকে? অর্থাৎ মুখে কঠোর অবস্থান নিলেও আইনিভাবে আওয়ামী লীগকে ফিরে আসার সুযোগ তাদের করে দেওয়ার কথা কি ভাবছে? এতে করে সাপও মরবে, আবার লাঠিও ভাঙবে না। ভারতও খুশি হলো, আবার সরাসরি দেশের মধ্যেকার যারা এখন বিরোধী পক্ষ, তাদের সমালোচনার মুখেও পড়তে হলো না। অন্তত সেইভাবে তো পড়তে হলো না, সমালোচনা তো হবেই। ঠিক এই চাপের রাজনীতির মাঝেই জামাত আমিরের একটি মন্তব্য লক্ষ্য করার মতো। গত 2 দিন আগে তিনি বলেছেন, চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায়নি। আপাতভাবে নির্বিষ মন্তব্য, কারণ এটা চীনের প্রশংসা। কিন্তু এটা কি স্রেফ চীনের প্রশংসা? মোটেও নয়। এটি ভারতের প্রতি একটি প্রচ্ছন্ন সমালোচনার তীক্ষ্ণ তীর। ভারত যখন বাংলাদেশে ইনক্লুসিভিটি আর গণতন্ত্রের কথা বলছে, তখন জামাত বেজিংয়ের কার্ড খেলছে। ভারতকে বলছে, তোমরা আমাদের ব্যাপারে নাক গলাবে না। দিল্লিকে তারা মনে করিয়ে দিতে চাইছে, তোমরা যদি ভিসা আর পানি দিয়ে চাপ দাও, তবে আমরা চীনের কোলে গিয়ে বসবো, যারা কোনো প্রশ্ন ছাড়াই বাংলাদেশের যে সরকারই থাকুক না কেন তাদের সমর্থন দেয়। দিল্লি এতে রীতিমতো অগ্নিশর্মা, কারণ ভারতের একদম গায়ের কাছে চীনের এই প্রভাব বৃদ্ধি ভারতের জাতীয় নিরাপত্তার জন্যে এক মহাবিপদ। ভারত কখনোই চায় না তার নর্থ ইস্টার্ন সেক্টর যে রাজ্যগুলো, সেগুলো বিপদে পড়ুক। ভারত কখনোই চায় না বাংলাদেশের মধ্যে মৌলবাদী এবং সন্ত্রাসবাদী শক্তির বৃদ্ধি হোক, কারণ সেই আগুন ভারতেও লাগবে, তখন ভারতেও তার আঁচ পাবে। সুতরাং ভারত চায় না তার পেটের মধ্যে যার অবস্থান, সেই দেশ চীনের সঙ্গে দরম মহরম করুক, সন্ত্রাসবাদের সঙ্গে দরম মহরম করুক। পরিশেষে বলা যায়, ইনক্লুসিভ রাজনীতির জন্য বাংলাদেশ ভারত সম্পর্ক এখন একটি কোল্ড ওয়ার বা স্নায়ু যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে দিল্লির ভিসা ও বাণিজ্যিক চাপ, অন্যদিকে ঢাকার চীনা কার্ড, অভ্যন্তরীণ রাজনীতির চাপ এবং আইনি ধোঁয়াশা। ভারত যদি সত্যি আওয়ামী লীগের পুনর্বাসনকে সেই সম্পর্ককে শর্ত বানায়, তবে ঢাকার বর্তমান সরকারের জন্য তা হবে আগুনের ওপর দিয়ে হাঁটা। কিন্তু এটাও মনে রাখতে হবে, চোখ বুজে থেকে থাকলে প্রলয় কখনো থেমে যায় না। সমস্যা দূর করতে গেলে খোলা চোখে সমস্যার দিকে দেখতে হয়।
সিদ্ধান্তের কথা ভাবতে হয়, সিদ্ধান্ত নিতে হয়, দাঁড়িপাল্লায় তুলতে হয় লাভ ক্ষতির হিসেব, যেটাই দেশের বেশি লাভ সেটা নিতে হয়। ইউনূসের 18 মাসের শাসন দেখিয়েছে বাংলাদেশের লাভ কোথায়। ভারতের সঙ্গে ফালতু পাঙ্গা নিলে কাজের কাজ কিছু হয় না, হবে না, তাতে বরং পিছিয়ে যাবে দেশ, ভুগবে সাধারণ মানুষ। মানচিত্র কেটে শাসকরা 2 রাষ্ট্রের সীমানা আলাদা করে দিয়ে গিয়েছিল, কিন্তু সীমানা মানচিত্রের ওপর দিয়ে কাঁচি চালালেই কি সীমানা, মানচিত্র কাটলেই কি দেশের সীমানা কাটা যায়? যায় না। কারণ তাদের মধ্যে চাইলেই বিচ্ছিন্ন হওয়া যায় না। সম্পর্ক বাইরে বিচ্ছিন্ন, কিন্তু ভেতরে সম্পর্কের টান থাকতেই হবে। ভারত এবং বাংলাদেশ তাদের অবস্থানগত কারণে অবিচ্ছেদ্য, তাদের সংস্কৃতিগত কারণেও অবিচ্ছেদ্য। সুতরাং সমস্যা না বাড়িয়ে বিএনপির তারেক সাহেব বা তার কোনো উপযুক্ত প্রতিনিধি অবিলম্বে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ সম্পর্কে একটা সিদ্ধান্ত নিন। আলোচনায় বসুন, প্রয়োজন হলে আওয়ামী লীগের উপযুক্ত নেতৃত্বের সঙ্গে। দেশে গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনাটা কিন্তু খুব দরকার। আর সেটা হলে ভারতের সঙ্গেও আর কোনো সমস্যা থাকবে না। আপনার কি মনে হয় প্রিয় দর্শক? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেল ক্যালকাটা ডায়ালগস। ধন্যবাদ।